হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি সোনারগাঁ জাদুঘর, যা নারায়ণগঞ্জে অবস্থিত বাংলার এক পুরনো স্মৃতি। আজকে পুরো ভিডিও জুড়ে আমি থাকছি ফারদিন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলার ইতিহাস এবং ঐতিহ্য। ভিউয়ার্স, ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, যদি আমাদের ভিডিও ভালো লাগে, এরকম ইতিহাস এবং ঐতিহ্য জানতে চান, তবে আমাদেরকে উৎসাহিত করতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে চলুন কথা না বাড়িয়ে ভিডিও পর্ব শুরু করা যাক। এটা হচ্ছে টিকিট, এটা হচ্ছে সোনারগাঁও ছিল বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র। এটি বর্তমানে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। এর অবস্থান ঢাকা থেকে 27 কিলোমিটার দক্ষিণ পূর্বে। মধ্যযুগীয় নগরটির যথার্থ অবস্থান নির্দেশ করা কঠিন। বিক্ষিপ্ত নিদর্শনাদি থেকে প্রতীয়মান হয় যে এটি পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষা, দক্ষিণে ধলেশ্বরী ও উত্তরে ব্রহ্মপুত্র নদ দ্বারা বেষ্টিত একটি বিস্তৃত জনপদ ছিল। সোনারগাঁও বাংলার ঐতিহাসিক অঞ্চলের অন্যতম প্রাচীন রাজধানী এবং পূর্ব বাংলার একটি প্রশাসনিক কেন্দ্র ছিল। এটি একটি নদী বন্দরও ছিল। তাঁতীয় কারিগরদের বিশাল জনসংখ্যার সাথে বাংলার মসৃণ বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল সোনারগাঁও। প্রাচীন গ্রিক ও রোমান বিবরণ অনুসারে এই পঞ্চায়েত ভূমিতে এম্পোরিয়াম বা বাণিজ্যিক কেন্দ্র অবস্থিত ছিল, যা প্রত্নতাত্ত্বিকরা ওয়ারী বটেশ্বর ধ্বংসাবশেষের সাথে শনাক্ত করেছেন। অঞ্চলটি বঙ্গ, সমতল, সেন এবং দেব রাজবংশের একটি ঘাঁটি ছিল। দিল্লি সালতানাতের সময় সোনারগাঁও গুরুত্ব লাভ করে। এটি ফখরুদ্দিন মোবারক শাহ এবং তার পুত্র ইখতিয়াস উদ্দিন গাজী শাহ দ্বারা শাসিত সালতানাতের রাজধানী ছিল। এখানে রাজদরবার এবং বাংলার সালতানাতের টাকশাল এবং গিয়াসউদ্দিন আজমের শাহের রাজত্বকালে বঙ্গীয় সালতানাতের রাজধানীও ছিল। এ সময় সোনারগাঁও বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ জনপদে পরিণত হয়। অনেক অভিবাসী এই এলাকার বসতি স্থাপন করে সুলতানরা মসজিদ ও সমাধি নির্মাণ করেন। পরে এটি 12 ভূঁইয়া ঈশা খান এবং তার পুত্র মুসা খানের নেতৃত্বে মোগল সম্প্রসারণকে প্রতিহত করেছিল। 12 ভূঁইয়াদের পরাজয়ের পর সোনারগাঁও মুঘল সুবাহ বাংলার একটি জেলায় পরিণত হয়। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বণিকরা পানামপাড়ায় অনেকগুলো ইন্দো হাউস টাউন তৈরি করেছিলেন। 1862 সালে প্রতিষ্ঠিত নিকটবর্তী নারায়ণগঞ্জ বন্দরের মাধ্যমে এর গুরুত্ব শেষ হয়ে যায়। নারায়ণগঞ্জের কিছু উল্লেখযোগ্য নিদর্শন। ঈশা খাঁর রাজধানী ছিল সোনারগাঁও। ঈশা খাঁর স্ত্রী সোনাবেবীর নামে সোনারগাঁওয়ের নামকরণ করা হয়। এখানে সোনাবেবীর মাজার, পাঁচ পীরের মাজার, গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি, ইব্রাহিম দানিশমান্দ এর দরগা ইত্যাদি নানান রকম স্থাপনা রয়েছে সোনারগাঁয়ে। সোনারগাঁও জাদুঘরে শিল্পাচার্য জয়নুল লোকের কারুশিল্প রয়েছে, যা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। পানামনগর এই এলাকাটি 19 শতকে সোনারগাঁয়ে মধ্যবিত্ত ব্যবসায়ীদের বাসস্থান ছিল। এখানে মসলিন কাপড় ব্যবসায়ীরা বসবাস করতেন। এখানকার সদৃশ্য বাড়িগুলো এখন ধ্বংসের মুখে রয়েছে। এটি একটি পর্যটন কেন্দ্র এবং সারা বছর অনেক মানুষ এখানে বেড়াতে আসেন।
এখন জয়নুল আবেদিন সংগ্রহশালার পর্বটা দেখে এখন আমরা যাচ্ছি আপনাদেরকে ওই অংশটা দেখানোর জন্য। এখানে বাকি অংশটা কি কি আছে তা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভালো লাগবে এবং আমাদের সাথেই থাকবেন। আমি আগে ভাবতাম যে এলাকাটা মনে হয় খুবই ছোট হবে, তবে এখানে সরাসরি না আসলে আমার এই ভুল ধারণাটা থেকেই যেত। কারণ এরিয়াটা এত বিশাল যা আসলে বলার বাইরে। আপনাদেরকে যদি আপনারা সরাসরি যদি না আসেন কখনোই মানে বুঝতে পারবেন না, কারণ ভিতরে পুরো একটা গ্রামীণ একটা দৃশ্য বা ছোট ছোট ঘর আছে, মোটা অনেক বড় বড় গাছ এখানে, যাতে করে ছায়া এবং গাছের নিচে আপনারা লম্বা সময় নিয়ে বসতে পারবেন, থাকতে পারবেন। পুরোটি ভিডিও জুড়েছিলাম সোনাগা জাদুঘর এবং তার যে চারপাশ এলাকাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে যা যা আছে সব কিছুই। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা পরবর্তী সময়ে কী ধরনের ভিডিও দেখতে চান তা আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এতে করে আমরা উৎসাহিত হব এবং আপনাদের জন্য এরকম ঘেমে অনেক দূর দূরান্তে গিয়ে সব রকম ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তবে আজকে পর্যন্ত রইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।